রাজনীতি যদি জাতিসত্তা নির্মাণ করতে চায়, যেমন আমাদের 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 ভারতবর্ষে চেষ্টা চলছে হিন্দু রাষ্ট্র তৈরির যে পরিকল্পনা চলছে, সেটা তো এই জায়গা থেকে। মুজিবুর রহমানের যে মূর্তি বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের মারা হচ্ছে, মানে সেটা মুসলমান হোক আর হিন্দু হোক সেটা বিষয় নয়। না, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, মুসলমান হিসাবেও সে জাতিসত্তায় আসছে না, বাংলা ভাষাভাষী হিসাবেও সে জাতিসত্তায় আসছে না, তাহলে সে কি? নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টে আপনাদের আবারও স্বাগত। আর আজকে আমাদের মধ্যে রয়েছেন একজন বিশিষ্ট নাগরিক, বিশিষ্ট কবি এবং সাহিত্যিক, সেই সঙ্গে মানবিক সমাজ ভাবুক। বিভিন্ন বিষয় নিয়ে যিনি কাজ করে চলেছেন, মানুষের সঙ্গে, মানুষের পাশে থেকে। মাননীয় শ্রী সুরঞ্জন প্রামাণিক, নমস্কার দাদা। নমস্কার। আজকে দর্শকদের আমরা উপহার দিতে চলেছি, বা আজকে আমাদের দর্শকদের জন্য রয়েছে আন্তর্জাতিক ভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি। আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা। আজকে বাংলা ভাষার অবস্থান কোথায়? আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। আমরা বলি ভাষার জন্য একটি দেশ স্বাধীন হলো, সে দেশটি বাংলাদেশ, যাদের জন্য আজ আন্তর্জাতিক ভাষা দিবস। আচ্ছা, সত্যি কি বাংলাদেশে আজকের যা পরিস্থিতি, আর কি আমরা বলতে পারি বাংলাদেশের জন্যই আন্তর্জাতিক ভাষা দিবস সৃষ্টি হয়েছিল? বাংলা ভাষার জন্য এইসব বিভিন্ন বাংলা ভাষার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে রয়েছেন শ্রী সুরঞ্জন প্রামাণিক। দাদা, প্রথমেই শুরু করি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমরা বাংলায় কথা বলি, ভাব প্রকাশ করি, সবই বাংলায়। এই মুহূর্তে বাংলা ভাষার অবস্থানটা কোথায় দাঁড়িয়ে আছে বলে আপনার মনে হচ্ছে? আপনি বিভিন্ন মানুষের সাথে মিশছেন, সমাজ নিয়ে কাজ করছেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে বাংলা ভাষা এই মুহূর্তে তার অবস্থান কেমন আছে, এটা মানে ব্যক্তিগতভাবে বলা মুশকিল, কিন্তু যেটা বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় যে বাংলা ভাষা বোধহয় পৃথিবীর ৫ম একটা ভাষা। মানে যত মানুষ কথা বলে সেই জায়গা থেকে ৫ম অবস্থানে আছে। আর আমাদের মানে আমাদের দেশের পশ্চিমবঙ্গ প্রদেশ বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই দুটি বাংলা ভাষাভাষী অঞ্চল হিসাবে যদি অখণ্ড বাংলাদেশ ধরি, তাহলে বাংলা ভাষার অবস্থা যেহেতু ঔপনিবেশিক শাসনে থাকার ফলে আমাদের ভাষার উপরে একটা চাপ সৃষ্টি হয়েছিল ব্রিটিশ আমল থেকেই, এবং সেটা দেশভাগের পর বা বলা যায় স্বাধীন হওয়ার পর সেই চাপ আরও বেড়েছে। আচ্ছা, এখন এই চাপের জায়গা থেকে আমরা যদি মানে চাপ যখন তৈরি হয় তখন তো একটা গতি হয়, গতি বাড়ে, প্রেসার তৈরি হয় যাকে বলি আমরা। সেই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে বিশুদ্ধ বাংলা ভাষার জায়গা বোধহয় এখন আর সেভাবে খুঁজে পাওয়া যাবে না। বাংলা ভাষা বিভিন্নভাবে মিশ্রিত হয়ে আছে। এটা কেমন আছে, কিভাবে আছে, সেটা নানান রকমের
মানে নানান মুনির নানান মত দেখা এক্ষেত্রে। যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে বিষয়। আসলে আমরা আজকে যে বাংলাটা বলি, আমাদের বাংলার ভেতরে তো যেটা আপনি বললেন মিশ্র ভাষা দাঁড়িয়েছে বাংলা আজকে। অনেকগুলি, অনেক হিন্দি, অনেক ফার্সি, সংস্কৃত বা উর্দু, সমস্ত ভাষার একটা মিশেল ভাষা তৈরি হয়েছে। এই যে আমরা শুরুতে যেটা বললাম যে ভাষা আন্দোলন আগামী 21শে ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে সবাই সবার মাতৃভাষার প্রতি সম্মান জ্ঞাপন করবে। আমরা যেহেতু বনগাঁ সংলগ্ন মানুষ, আমরা এই দিন বর্ডারে সেজে গুজে যাচ্ছি এবং ভাষাদের প্রতি, ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছি, তাই তো? এই ভাষা আন্দোলনটা সম্পর্কে দু এক কথা আমরা শুনবো আজকে। এর পেছনের যে একটা ইতিহাস, কালো ইতিহাস বলবো ভাষা আন্দোলনের পেছনে, তাই তো? সেই সম্পর্কে দু এক কথা শুনবো কিন্তু আমরা। হ্যাঁ, ইতিহাসটাকে কালো বলবো না সাদা বলবো, হ্যাঁ, এটা একটা মুশকিল আছে এভাবে একটা চক্রান্ত, এভাবে দেগে দেওয়ার। আসলে আমাদের ভারত যখন ব্রিটিশ বাণিজ্যিক শক্তির আন্ডারে চলে গেল এবং ক্রমে ব্রিটিশ বণিক শক্তি যখন আমাদের দেশীয় রাজাদের নিয়ন্ত্রণ করতে শুরু করলো, সেই জায়গাটা থেকেই কিন্তু আমাদের সমস্যা তৈরি হলো, সূত্রপাত তৈরি হলো। তারপর তার কারণটা ছিল এই যে বণিকের যে ভাষা ছিল, তার ব্যবসা বাণিজ্য করতে গেলে যে ধরনের সংযোগ তৈরি করতে হবে, ভাষার মাধ্যমেই সেই সংযোগটা তৈরি হবে। এবং দোভাষীর কাজ করার মানুষের তৈরি করা, দোভাষী মানে এক কথায় শাসক সহায়ক শ্রেণী তৈরি করা। একদম। এই শাসক সহায়ক শ্রেণী তৈরি করার জন্য যে ভাষা, মানে একটা আমাদের এখানেও তো একটা অভিজাত ভাষা ছিল, একদম সংস্কৃত ঘেঁষা যে বাংলা, যে বাংলায় বঙ্কিমচন্দ্ররা লেখাপড়া করতেন, একদম ছিল তো। সেই সব জায়গা থেকে যে ভাবনাগুলো উঠে এলো, সেই ভাবনা থেকে আমাদের নতুন এই ভাষার উপরে, তখনও বাংলা ভাষা সেভাবে তৈরি হয়নি। এমনি লোকায়ত ভাষা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন, আমাদের একটা কথাই আছে যে প্রতি 7 কিলোমিটার 5 মাইল বোধ হয় অন্তর ভাষা পরিবর্তন হয়, বাংলা ভাষায় কিন্তু পরিবর্তন। তো ভাষা এরকম অবস্থায় ছিল, লোকায়ত ফর্মে ছিল। বিদ্যাসাগর মহাশয় সেটাকে আক্ষরিক ফর্মে নিয়ে এলেন। এই যে জায়গাটা, এই জায়গাটার সঙ্গে রাজনীতির সম্পর্কটা কিন্তু খুব গভীর। ঔপনিবেশিক রাজনীতি যেভাবে তাদের প্রজাদের শাসন এবং শোষণ করতে চেয়েছে, এখানে শোষণ শব্দটা বাদ দিয়ে কোনো কথা বলা যাবে না। শোষণ যত করতে চেয়েছে, ততই ভাষার উপরে তাদের একটা দখলদারিত্ব এসেছে। এবং এগুলো আমরা খুব ভালোভাবেই জানি। ভালোভাবে জানি বলতে যারা বাংলা সাহিত্যের ইতিহাস বা শিক্ষা বিষয়ক লেখাপড়া করেছেন তারা জানেন যে আমাদের যত দুর্বোধ্য হবে শোষণ তত সুদৃঢ় হবে, সেটাও বলা যেতে পারে। মানে বলা যায়, যেতে পারে না, বলা যায়। মানে আমি যাকে শাসন করব, সে যদি আমার থেকে বুদ্ধিমান হয়, সে যদি আমার কথা ভালো করে বুঝতে পারে, তাহলে আমি তাকে শাসন করতে পারবো না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে কি বিগত দিন বোধ হয় সৃষ্টির লগ্ন থেকেই মানুষকে শিক্ষা থেকে দূরত্ব বুঝিয়ে রাখা হয়েছে? সে তো একটা শ্রেণীর, মানে যখন থেকেই, মানে আমরা কিন্তু পলিটিক্যালি ব্যাপারটার মধ্যে ঢুকে যাচ্ছে এভাবে কথা বললে। না, আমরা এখনো ঢুকবো না। বিষয়টা হচ্ছে যে মানুষ যখন অপর তৈরি করলো, মানুষ যখন, আমরা দাস সমাজের কথা জানি, মানে এক কথায়
প্রভু এবং দাস, প্রভু এবং দাস, তার রূপ কি হবে হ্যাঁ হ্যাঁ সেটা সময় সময় বদলে গেছে। রাজা, প্রজা, আর আজকে আমাদের নেতা এবং তার অনুগামীরা একই রকমের বিষয়ের মধ্যে আছে, তার শুধু রূপটা বদলে গেছে। হ্যাঁ, রূপটা মানে রাজার সহায়করা ছিলেন, আছেন, থাকবেন, হ্যাঁ, অনিত্যকাল ধরে, হ্যাঁ, যতদিন এই সিস্টেমগুলো চলতে থাকবে। তো এই জায়গা থেকে ভাষারও কিন্তু চলমানতায় ভাষা কিন্তু এইভাবে, এদিকে সমাজ যেভাবে পরিবর্তিত হয়েছে ভাষাও সেইভাবে পরিবর্তিত হয়েছে। যে সমাজ বিলুপ্ত হয়েছে ঠিক সেই সমাজের ভাষাগুলোও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আমি খুব কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি চা বাগান নিয়ে একটু কাজ করেছিলাম। সেখানে সাদ্রি ভাষা নামে একটি ভাষা আবিষ্কার করি আমি, মানে ওখানে গিয়ে জানতে পারে তাই আমার আবিষ্কার। ব্যাপারটা কি, যেসব মানুষকে চা বাগানে নিয়ে আসা হয়েছিল ছোটনাগপুর মালভূমি এলাকা থেকে বা দেশের অন্যান্য জায়গা থেকে, যারা দুটো খেতে পাবে বলে এই কাজে এসেছিল, অত্যাচার অমুক তমুক হেনতেনের মধ্যে দিয়ে তাদের মধ্যে কেউ কারোর ভাষা জানতো না। সমাজটাই হচ্ছে 4টে পিলারের উপরে দাঁড়িয়ে আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টে পিলারের উপরে আমাদের সমাজ দাঁড়িয়ে আছে। বর্ণ, 4টে বর্ণ, হ্যাঁ, এটা পিলার। আমি বলি পিলার। এই পিলারগুলোর থেকে যে কর্ম তৈরি হয়, এই কর্মগুলো একদম মানে নির্দিষ্টভাবে ছিল। ফলে ব্রাহ্মণের কাজ পড়াশুনো করা, চিন্তা করা, ইত্যাদি ইত্যাদি। ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা, অর্থাৎ দেশ জয় করা, শত্রু দমন করা, দেশ রক্ষা করা। আর বৈশ্যের কাজ বাণিজ্য করা, নতুন নতুন দেশ আবিষ্কার করা, সেখানে আমার দেশের মাল দিয়ে সেখান থেকে টাকা পয়সা আমার কাছে নিয়ে আসা, আমার দেশকে সমৃদ্ধ করা। আর শূদ্রের কাজ হচ্ছে এই 3 বর্ণের যে কাজ, সেই কাজে সহায়তা করা, এদের সেবা করা। ফলে এই যে কাজ এবং তার সেই কাজের জন্য তো শিক্ষা দরকার হয়, সেই শিক্ষাটাই পাবে যে শিক্ষাটা করতে তার, এই কাজটা করতে তার লাগে। তত্ত্বগত শিক্ষা তার করার কোনো দরকার নেই বা তার উপায় নেই। যে কারণে আমাদের শূদ্রদের শিক্ষার যদি কেউ গ্রহণ করে তাহলে তার শাস্তির ব্যাপার ছিল। আমাদের এই রামায়ণে সম্মুখের গল্প জানি, রামায়ণ মহাভারত সবই তো ব্রাহ্মণ্যবাদের গল্প, আমরা এটা জানি। ফলে শিক্ষা, যে শিক্ষাকে আমরা কর্ম থেকে বিচ্ছিন্ন করে রেখেছি, অর্থাৎ তত্ত্ব ও কর্ম, এই দুটোকে আলাদা করে রেখে আমাদের সমাজটা চলছে। ফলে সেই সমাজে মানে শিক্ষা, সাধারণভাবে শিক্ষা পাবে না নিম্নবর্গের মানুষ, এটা স্বাভাবিক কথা, স্বাভাবিক। এবং আমরা আমাদের বংশ পরিচয় যতটুকু আমরা জানতে পারি, তাতে দেখা যাচ্ছে যে আমাদের বাপ ঠাকুরদার একটু আগের থেকেই আমাদের লেখাপড়ার কোনো সুযোগ ছিল না। আমি নিজেই ফার্স্ট জেনারেশন লার্নার। আচ্ছা আচ্ছা, একদম। আমার বাবা লেখাপড়া জানতেন না, আমার মাও লেখাপড়া জানতেন না, একদম। তাহলে এই যে কতটা জার্নি, মানে আমি এখন যেখানে আছি তার আগে আমি আছি মানে আমার পূর্বপুরুষরা ছিলেন, তাই তো? তাহলে এই যে আমার পূর্বপুরুষরা আজকের দিনে যাকে আমরা শিক্ষা বলি তা ছিল না। সুতরাং সেই শিক্ষাটা তারা পুঁথিগত শিক্ষায় তারা শিক্ষিত পারেননি। এবার এই যে পারেননি বলবো না, নয়, তাদের হতে দেওয়া হয়নি, হতে দেওয়া হয়নি। তো এই জায়গা থেকে শিক্ষা যারা সমাজ শাসন করছে আজও সেই জায়গাটা আছে। ঠিক এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, এই 2021-এর আজকে 9 তারিখ বোধ হয়, তাই তো? আজকে 9 তারিখ 2025 সালে 9 ফেব্রুয়ারি 2021-এর 21 না 25, 2025 2025-এর 9 ফেব্রুয়ারি এই সময়ও
কেমন? আজকে যদি আমি কম্পিউটার ইলিটারেসিতে ভুগি, হ্যাঁ। অর্থাৎ আমার যদি কম্পিউটারের জ্ঞান না থাকে, হ্যাঁ, তাহলে যে কোনো মানুষ আমাকে ঠকাবে। ঠকাবে। আগে যেমন ওজন না জানার জন্য ঠকানোর গল্প ছিল, পয়সা গুনতে না পারার জন্য ঠকানোর গল্প ছিল। আমরা এই জঙ্গলমহলের যে আন্দোলনের কথা জানি, সিধু কানু ডহর যাদের নামে হয়েছে, হ্যাঁ, সেই সব জায়গায় তারা হিসেবেই জানতো না। আমাদের বাঙালি বাবুরা যে সেখানে, সেই জন্যে বাঙালি বাবুদের তারা খুব ঘৃণা করত। ইংরেজের সহায়ক ছিল এরা, ওই জঙ্গল দখল করার সহায়ক ছিল এরা। এখনো এইটা রয়ে গেছে একদম। তো এই জায়গা থেকে আমরা আমাদের ভাষা যদি আমরা করতে চাই, আমরা ভাষা আন্দোলন করতে যদি চাই, আমাদের ভাষা আন্দোলনের দরকার হলো কেন? এই প্রশ্নটা তোমার দেখতে ওঠার কথা ছিল, কিন্তু এটা আমি তুললাম। একদম। কেন? আমরা যদি প্রথম দেখি আমাদের এই ভাষা আন্দোলন অন্য কোনো দেশে কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার দেশে এই ভাষা আন্দোলনটা তৈরি হয়েছে কিন্তু একেবারে 20 শতকের প্রথম থেকে। 20 শতকের প্রথমে, যখন বাংলা ভাগ হওয়ার কথা ভাবা হলো, তখন থেকে কিন্তু শুরু হয়েছে। 1905-এর পরে 1912। আমরা যদি দেখি আমাদের এই অঞ্চলে মানভূমে প্রথম বাংলা ভাষার আন্দোলন তৈরি হয়। মানভূম যখন সেটা বিহারের অংশ ছিল। এই যে রাজনীতি বঙ্গভঙ্গ করতে চেয়েছিল কেন? যে না, ব্রিটিশের শাসন করতে যাতে সুবিধা হয়। এর একটা কারণ ছিল বাংলায় একটা বিরোধ দেখা যাচ্ছিল, সেই বিরোধটা ছিল হিন্দু মুসলমানের বিরোধ। বিরোধটা ছিল জমিদারি প্রথার ইত্যাদি ইত্যাদি। মুসলমান চাষি, হিন্দু জমিদার। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো, আর তখন কিন্তু ট্যাক্সটা আসতো কিন্তু জমি থেকে, কৃষি থেকে বেশি ট্যাক্স আসতো, যার ফলে বাংলাদেশ থেকে আমাদের আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম মুসলমানদেরকে নিয়ে ওই আমাদের আসামের বরাক উপত্যকাদের নিয়ে চাষ কাজ করার জন্যে এরা বিভিন্ন জায়গায় আমাদের সুন্দরবনে নিয়ে এসেছে। ওই এদেরকে মুসলমান নয়, তারা হচ্ছে আদিবাসী। এই যে আদিবাসী সম্পর্কে আরেকটু ঢুকবো। এই যে নীলের চাষ হতো, হ্যাঁ, একই। এখানে যেমন আমাদের এই যে গোপালনগর একটি মঙ্গলগঞ্জ বা যে অঞ্চলটা আর কি, এই যে নীলকুঠি, এই অঞ্চলে যে আদিবাসীরা আছেন তারাও তো সবাই ওখান থেকে নিয়ে আসা, নাগাল্যান্ড বিভিন্ন অঞ্চল থেকে কালেক্ট করে ইংরেজরা নিয়ে এসেছিলেন এক সময়। শোনা যায় বাঘের খাঁচাই করে আনা হয়েছে। একদম। ওরা পালিয়ে যাবে বলে নানান কাণ্ড আনা হয়েছে। যাই হোক, এই যে অর্থাৎ রাজনীতি, যে দেশ শাসন করছে তার মানবিকতার উপরে নির্ভর করবে সেই দেশটা কেমন চলবে। কিন্তু বাইরের লোক যখন আসবে সেখানে কোনো মানবিকতা থাকার কোনো জায়গা নেই। আমি সেই পর্যন্ত বাঁচিয়ে রাখবো, একটা ব্রয়লার মুরগিকে আমি যেভাবে বাঁচিয়ে রাখি, একদম প্রয়োজনে বাঁচিয়ে রাখবো, 36 দিন 42 দিন ম্যাক্সিমাম বাঁচিয়ে রাখবো, তারপর তাকে কেটে খাবো। তো এই মানুষগুলোকে ঠিক সেভাবেই বাঁচিয়ে রাখা হয়েছে। এখনো হয়। কোথায় হয়? চা বাগানে হয়, যেখানে এই শ্রমনিবিড় কাজকর্ম আছে, সেখানে এই কাজগুলো। যতদিন শরীরের ক্ষমতা আছে ততদিন তুমি বাঁচার কর্মক্ষমতা আছে, তুমি বাঁচো, তারপরে তোমার বাঁচার দরকার নেই। তোমার কাজ না থাকলে তুমি বাঁচবে কি করে?
আজকে তো সেই পরিস্থিতির জায়গায় চলে যাচ্ছে। যাই হোক, হ্যাঁ, এই অবস্থা থেকে ওরা চেয়েছিল যাতে বাংলাটা এইভাবে রিসাপ্লিং করে বাংলার থেকে রেভিনিউটা ভালো আদায় করা যায় আর শাসন করতেও সুবিধা হয় এখান থেকে। কিন্তু পরে যখন আন্দোলনের মাধ্যমে এটা হলো, ওই সময়ই ওই 1912 সাল নাগাদ ওইখানে হয়েছে, দক্ষিণ ভারতে হয়েছে, দক্ষিণ ভারতে হিন্দির ব্যাপার নিয়ে হয়েছে। এই ভাষা তামিলে হয়েছে। তো কিন্তু এই বাংলাদেশের মতন এত প্রখরতা কোথাও হয় না, বাংলাদেশের না, এই বাংলাদেশের এই প্রসঙ্গটা পরে আসছি আমি। বাংলাদেশের মতো বললে আমাদের ইয়েতে আমাদের ওই যে বললাম কি মানভূম জেলার ওটা তো অনেক দিন, ওই 1912 সালে হলো, বিহারীদের সঙ্গে হলো। এই দেশের মধ্যে হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে এই দেশের ভারতবর্ষের মধ্যে হচ্ছে, অখণ্ড ভারতবর্ষ হচ্ছে 1912 সালে। এইটা চলতে 1947 সালে এসে ওই যখন দেশভাগের দ্বিজাতি তত্ত্বতে দেশটা ভাগ হওয়ার আগে আবার সেই সমস্যা দেখা দিল। ওরা 1948 থেকে 1956 পর্যন্ত এই আন্দোলন চালিয়েছে। আন্দোলন চালিয়ে কি করেছে, এই আমাদের তথাকথিত স্বাধীন সরকার বাধ্য হয়েছে ওই অঞ্চলটাকে কেটে পুরুলিয়ার সঙ্গে জুড়ে দিতে, পুরুলিয়া তৈরি করতে। পুরুলিয়া একটা জেলা হলো, এটা গেল এইখানে। আর তামিলনাড়ুতে হয়েছে, তামিলনাড়ুতে ওই সময় থেকেই 1965-তে সব থেকে মারাত্মক আন্দোলন হয়, আকার ধারণ করেছিল আন্দোলনটা। 70 জন নিহত হয়, 70 জন নিহত হয়, চিন্তা করা যায় না। মানে ম্যাসাকারের দিক থেকে ওটাই হচ্ছে সব থেকে বড়। এবার এই সব আন্দোলনগুলো তৈরি হচ্ছে কিন্তু 1947-এর পর। 1947-এর পর এই আন্দোলনটা হচ্ছে কেন, এটাই কিন্তু আমাদের বোঝার দরকার। আজকে 21শে ফেব্রুয়ারি আমি উদযাপন করতে যাব, নিশ্চয়ই 21শে ফেব্রুয়ারির একটা মহত্ব আছে। হ্যাঁ, প্রত্যেকের মাতৃভাষাকে সমান শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা। আমি না বুঝলেও যে আমার ভাষা বোঝে না, আমি তার ভাষা নাও বুঝতে পারি, কিন্তু তাকে সম্মানটা জানানো, এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির মাহাত্ম্য। এই জায়গা থেকে কিন্তু এই মাহাত্ম্য থাকবে না কেন? আসলে রাজনীতির সঙ্গে ভাষা জড়িয়ে আছে। এইটা না বুঝতে পারলে বাংলাদেশের ওই আন্দোলনটা বোঝা যাবে না। সম্ভবত 1947 সালে যখন দেশভাগ হবে তার আগে কি ভাষায় দেশ চালনা করা যাবে, মুশকিল হলো যে তখন অখণ্ড ভারতকে ইংরেজরা চালিত করত, তাদের ভাষা ছিল ইংরেজি। শাসক সহায়ক শ্রেণী সবাই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছিল। মানে তাদের অনেকেই হয়তো হিন্দি ভাষা বা অন্য কোনো ভাষা বা আমাদের বাংলা ভাষায় শিক্ষিত ছিলেন, কিন্তু শাসকের ভাষা কিন্তু ইংরেজি। সেটা আজও আছে। এবার এই জায়গা থেকে কি ভাষা হবে, পাকিস্তানের ভাষা হবে উর্দু, এটা বলা হলো। একই সঙ্গে পূর্ব পাকিস্তান যেটা হবে তারা বলল যে না, আমাদের বাংলা ভাষা হবে। এই একটা সমস্যা দেখা দিল, কিন্তু এই সমস্যা নিয়েই দেশ ভাগ হলো। দেশ 3 ভাগ হলো। একটা হলো সেকুলার অফ দ্য রেকর্ড হিন্দু রাষ্ট্র, একটি হলো পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর দক্ষিণ পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই দুটো পাকিস্তান মানে 3টে ভাগ হলো।
এটা বলতাম না। এটা বলতাম না কেন? যদি ভাষার বিষয়ে ওরা এক থাকতো, ভাষা যেহেতু দুটো হয়ে গেল, তখনই সব থেকে যে উপরের ভাষা, যার শক্তি বেশি, সে অপেক্ষাকৃত নিম্ন ভাষাকে সে হানি পৌঁছানোর চেষ্টা করবেই, তাকে তার ঘাড়ে সেটাকে শ্বাস ফেলবে। সে কারণে পশ্চিমের উপনিবেশ হয়ে উঠল পূব, অর্থাৎ পাকিস্তানের উপনিবেশ বাংলা ভাষী মুসলমান অঞ্চল, পূর্ব পাকিস্তান, তথাকথিত পূর্ব পাকিস্তান। এইটা যদি না মাথায় থাকে, মানে আমরা যদি এটাকে না ভাবি, তাহলে পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের জায়গাটা বোঝা যাবে। এটা নিয়ে খুব অনেক ইতিহাস আছে, সেই ইতিহাস এখানে বলার কোনো মানে নেই। বলতে গেলে যেটা মানে নেই, এটা অন্য অর্থে যে সব কিছু ঠিক বলা যাবে না, যেহেতু প্রয়োজনও নেই এখন। এটা একটা বিষয়, একটা জায়গা থেকে বোঝা গেল যে পূর্ববঙ্গের পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন একটা জিনিস আমাদের দেখিয়ে দিয়েছিল, যে পলিটিক্যালি মানুষ তার জাতিসত্তা নির্মাণ করে তার ভাষা দিয়ে। ঠিক। তার ধর্মবিশ্বাস তার জাতিসত্তা নির্মাণ করে না, এটা পূর্ব পাকিস্তান দেখিয়ে দিয়েছে, এটা প্রমাণিত। কিন্তু নির্বিজ্ঞানও তাই বলে। কিন্তু ধর্ম সঙ্গে রাজনীতি মিশিয়ে বা রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে যে ব্যাপারটা ঘটানো হলো পূর্ব পাকিস্তানে, সেটা হলো ওই কি বলবো মানে উপনিবেশের সঙ্গে সাম্রাজ্যবাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক মানে সবসময় দমিয়ে রাখার যে ব্যাপারটা, দমন-পীড়ন নীতি, সেটাই ওখানে চলল। কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের মাধ্যমে অন্যান্য দেশে যা হয়েছে, সাম্রাজ্যবাদ যুদ্ধের মাধ্যমেই পিছু হটে, এখানেও তাই হয়েছে। এবং গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের ফলে তারা পিছু হেঁটেছে। এবং এটাই সাম্রাজ্যবাদ যে এভাবেই পিছু হটে, সেটা পূর্ব পাকিস্তান প্রমাণ হলো। কিন্তু সাম্রাজ্যবাদ পিছু হটলেও যে সে মরে যায় না, সেটা আর একবার প্রমাণ হলো এবার 2025-এর বাংলাদেশ, অধুনা বাংলাদেশ। যদি আপামর জনগণ বাঙালি জাতিসত্তার বাহক হতেন, তাহলে ওখানে যে জাতির পিতা হিসেবে, অর্থাৎ বাঙালি জাতির পিতা হিসাবে যাকে মানে মুজিবুর রহমান সাহেব, যাকে শ্রদ্ধা জানানো হয়েছে, তার মূর্তি ভাঙা হতো না, তার বাড়িটাকে পুড়িয়ে দেওয়া হতো না। এখন এইখানে আমাদের আরেকটা প্রশ্ন নিয়ে আসতে হবে, সেটা হলো যে এইটা যদি ভাষা যদি রাজনীতির অনুগামী হয়, বা ভাষা জাতিসত্তা নির্মাণ না করতে পারে, রাজনীতি যদি জাতিসত্তা নির্মাণ করতে চায়, যেমন আমাদের ভারতবর্ষে চেষ্টা চলছে হিন্দু রাষ্ট্র তৈরির যে পরিকল্পনা চলছে, সেটা তো এই জায়গা থেকে যে তামিল মানুষেরা হিন্দি ভাষা নিতে চাইছে না, যার জন্যে 70 জন মানুষকে আত্মদান করতে হলো, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আলাদা আলাদা রাজ্য হলো, সেই দেশে ওয়ান নেশন কিভাবে তৈরি হতে পারে, মানে জাতিসত্তা কিভাবে পলিটিক্যালি তৈরি করা যাবে, এটা একটা প্রশ্ন উঠে আসছে। আজকে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটেই এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে। একই সঙ্গে মুজিবুর রহমানের যে মূর্তি, বাড়ি
পুড়িয়ে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের মারা হচ্ছে, মানে সেটা মুসলমান হোক আর হিন্দু হোক সেটা বিষয় নয়। না, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে? ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মুসলমান হিসাবেও সে জাতিসত্তায় আসছে না, না, বাংলা ভাষাভাষী হিসাবেও সে জাতিসত্তায় আসছে না। তাহলে সে কি? সে কোন চিহ্নে তাকে চিহ্নিত করবে? সে কোন রাষ্ট্র? সে যদি ইসলামিক রাষ্ট্র করে ঠিক আছে, তাতে আমার অসুবিধে নেই। সেই ইসলামিক রাষ্ট্রে একজন মুসলমান বাংলা কথা বলে, তাহলে সেই মুসলমান একটি রাজনৈতিক দল করে, তাহলে সেই রাজনৈতিক দল করার অধিকার তার থাকবে না? তাহলে তারা থাকছে না। মানে আমি বলছি যে এই জায়গাটা, মানে যদি এরকম হয়, ভাষা নেই, ধর্ম নেই, এখানে ধর্ম নেই, কিন্তু না, না, ইসলাম তাকে তো রক্ষা করছে না, ইসলাম তাকে রক্ষা করছে না। এই জায়গাগুলো থেকে আমাদের ভাষা আন্দোলন সমস্ত পৃথিবীতে কি অবস্থায় যাবে আমরা জানি না। আমার তো মনে হচ্ছে, কালকে একজনের সঙ্গে কথা বলছিলাম, বাংলাদেশের একজনের সঙ্গে, তিনি আমাকে বলছেন, শুনছেন এই অবস্থা? হ্যাঁ শুনেছি। বললাম যে আমার তো এইখানে এই ভয় করছে যে বাংলাদেশের ইতিহাস লেখা হয়েছে যে বইগুলোতে, ইতিহাস বইগুলোতে, সেই বইগুলো যেসব পাবলিকেশন করেছে, সেই সব পাবলিকেশন কি আগুন ধরিয়ে দেবে বইগুলোকে? মানে মূর্তি ভেঙে যদি ইতিহাস নষ্ট করতে হয়, তাহলে সেই ইতিহাস যেখানে লেখা আছে তাকে তো রেহাই দেওয়া যাবে না। শাওন একজন অভিনেত্রী, তিনি এর প্রতিবাদ করেছেন বলে হুমায়ুন বাবুর ওয়াইফ যিনি, তার সেই স্মৃতি বিজড়িত বাড়িটা পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যিনি একজন সাহিত্যিক, মানে প্রথিতযশা সাহিত্যিক, তার বাড়িতেও আগুন ধরানো হলো এবং নায়িকাকে গ্রেপ্তার করা হলো, তার স্ত্রীকে। দুজনকে করা হয়েছিল। তো তাকে কেন? তিনি একজন বাংলাদেশের স্বমহিমায় বিরাজিত অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী। তাহলে এখানে কিভাবে আমরা এই 21শে ফেব্রুয়ারির উদযাপনকে আমরা দেখব? আমরা 21শে ফেব্রুয়ারির মাতৃভাষা দিবস, সমস্ত পৃথিবীর মাতৃভাষাকে শ্রদ্ধা জানানোর দিবস। 21শে ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষার শহীদ দিবস, তাই তো? একদম। 21শে ফেব্রুয়ারি আমাদের এই দেশের ভারতবর্ষের বাংলা ভাষাভাষীদের শহীদ দিবস, সেটা 19শে মে, তাই না? মানে আমার এই দেশেও আমার অন্য সঙ্গে লড়াই করে ভাষাকে টিকিয়ে রাখতে হয়েছে, ভাষাকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন করতে হয়েছে, সেই আন্দোলনে আমার রক্ত ঝরাতে হয়েছে। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে তো পুরোপুরি রাজনীতি। একদম। তার মানে ভাষা আন্দোলনটা রাজনীতির একটা দিক মাত্র, রাজনীতি করার একটা দিক, রাজনীতিকে বাস্তবায়ন, রাজনীতি বলবো না, কূটনৈতিক বাস্তবায়নের একটা দিক মাত্র। হ্যাঁ, তুমি বলছিলে যে আমরা ওখানে যাই বাংলাদেশের ওই বর্ডারে। হ্যাঁ, একটা সংহতি জ্ঞাপনের তো অবশ্যই তোমরা করেছিলে, আমরা পারিনি, আমরা সংহতি জানাই তোমাদের, ঠিকই আছে। কিন্তু আশঙ্কা এখানে যে ওই 21শে ফেব্রুয়ারির যে স্মারক, সেখানে যে জমায়েত, সেই জমায়েতে বিস্ফোরণ ঘটবে না তো? এই ভয়টা ক্রমশ তৈরি হচ্ছে। আমার এখানে মেট্রো রেলে
কোথায় ভুলে গেলাম, ওই এক মহিলা তাকে বাংলায় না বলে হিন্দিতে বলতে বলছে, মেট্রোতে। হ্যাঁ, হ্যাঁ। মেট্রোতে। তো এই যে হুমকি, শ্রদ্ধার কোনো জায়গা নেই। আমি তোমার কথা বুঝতে নাই পারি, তোমার সঙ্গে আমার কমিউনিকেশন যদি করতেই হয়, পারে না কমিউনিকেশন যদি করতেই হয় তাহলে অন্যভাবে আমরা করার চেষ্টা করব। তাহলে আমরা কি এটা বলতে পারি, আজকে বাংলাদেশে যে ভাষা আন্দোলনের নিয়ে একটি দেশ স্বাধীন হয়েছে, আজকে যা বাংলাদেশে হচ্ছে, এটা শুধুমাত্র একটা ভাষাকে ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে বা নিজেদের স্বার্থচিত কিছু কাজকর্ম হচ্ছে? কি বলবেন আপনি? না, এইবার বাংলাদেশে যে রাজনীতি এই মুহূর্তে হচ্ছে সেটা কিন্তু ভাষা কেন্দ্রিক নয়, মানে বাংলা ভাষা কেন্দ্রিক নয়। যদি ওটা ইসলামিক রাষ্ট্রের অভিমুখ পায়, যদি এদের মধ্যে সেই একটা আকাঙ্ক্ষা থাকে, তাহলে ওরা যেটা করতে পারে সেটা বাংলা ভাষার উপরে ওরা উর্দুকে চাপিয়ে দিতে পারে, অর্থাৎ উর্দুকে রাষ্ট্রভাষা তৈরি করার সম্ভাবনা আছে। সেখানে বাংলা ভাষা এখন যে অবস্থায় আছে, বাংলাদেশের বাংলা ভাষা কিন্তু মিশ্র ভাষা, সেখানে উর্দু অনেক বেশি মিশ্রণ ঘটেছে। সেখানে শাসনের ভাষায় সেগুলো ঢুকে যাবে, সেখানে আরেকটু বেশি হবে, কিন্তু আমজনতার ভাষা সেটা কিন্তু বাংলা ভাষাই থাকবে, বাংলা ভাষা থাকতে বাধ্য, যেটা আমাদের ইন্ডিয়াতেও রয়েছে। ইন্ডিয়াতেও রয়েছে অফিসিয়ালি ভাবে আমরা ইংরাজি, কিন্তু কটা মানুষ, ভারতবর্ষের কত শতাংশ মানুষ ইংরাজিটা বোঝেন, একদম জানেন? আমাদের শুধু তাই না, আমাদের অফিসিয়াল ভাষা, কিন্তু সেটা সাংবিধানিক নয়। বলা হয়েছিল 1965 সাল পর্যন্ত ইংরেজি সরকার চালানোর ভাষা থাকবে এবং এর মধ্যে আমরা হিন্দিকে রাষ্ট্রভাষা হিসাবে ডেভেলপ করব, কিন্তু সেটা হয়নি। এবং ওই কাজটা করতে গিয়েই সমস্ত ভারতবর্ষে কিন্তু ভাষা আন্দোলন, ভাষা দাঙ্গা তৈরি হয়েছিল, যেটা তামিল আন্দোলন, যেটা আমরা আগে বলেছি। আমাদের এখানেও ওই যে সিংভূমে যেটা হয়েছে, এই মানভূমে যেটা হয়েছে, সেটা কিন্তু মানে মানুষ মারা যায়নি, কিন্তু অনেক বেশি মানে আন্দোলিত হয়েছিল, প্রায় সব দীর্ঘ সময় ধরে, 48 থেকে 56। এই যে আমাদের ভারতবর্ষে আমাদের মাতৃভাষাকে আমরা পালন করছি, অথচ আমাদের মাতৃভাষার গুরুত্বটাই কম, কিন্তু এখানে এটা স্বাভাবিক এই কারণে যে আমাদের এখানে যারা সরকার চালাচ্ছেন তারা মানে আজকের এই মুহূর্তে তারা ইংরেজি শিক্ষিত এবং বাংলায় কতটুকু শিক্ষিত সেটা বলা মুশকিল, কিন্তু আমাদের রাজ্য প্রশাসন যেভাবে চলে, যে নোট চালাচালি হয়, সেই নোটগুলোর অধিকাংশই কিন্তু ইংরেজিতে। সম্ভবত 1900 কত সালে, মানে রবীন্দ্র শতবর্ষে মানে 1981 নাকি সম্ভবত, তাই তো 1981 হবে এরকম। তো রবীন্দ্র শতবর্ষে আমাদের বাংলায় মানে পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কাজ করতে হবে বলে আইন করা হয়েছিল। এবং 83-তে বামফ্রন্ট সরকার ইংরেজিটা পর্যন্ত তুলে দিলেন 5 পর্যন্ত। 83-তে আইন হয়েছিল, কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। অনেক কারণ। আমাদের এখানে বলা হয়েছিল যে অন্য প্রভিন্স থেকে এই প্রভিন্সে যদি কোনো IPS IAS এরা আসে বা অন্য অফিসিয়াল ব্যক্তিবর্গ আসেন, তারা এখানকার ভাষা শিখে নেবে, এটা তাদের এখানকার চাকরির শর্ত। তো সেটা কিভাবে কি হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা কখনোই এটাকে ঠিকভাবে বাংলাকরণ করতে পারিনি, আমাদের শাসনকে বাংলাকরণ করতে পারিনি। যার ফলে হয়েছে কি, বামফ্রন্ট আমলে যেটা হয়েছিল, এটা ছিল একটা
এটা ছিল একটা অদ্ভুত ধরনের কনস্পিরেসি বলে আমার মনে হয়। ওই যে স্লোগান উঠল, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আশ্চর্য ব্যাপার ঘটল কি, একই সঙ্গে ইংরেজি স্কুল তৈরি হলো, এবং যে সময়ে ইংরেজি স্কুলগুলো তৈরি হলো, যারা তৈরি করলেন তাদের অধিকাংশ ওই সময়ে শাসক সহায়ক শ্রেণীর মানুষ। এখানে এই এলাকাতে যত স্কুল গড়ে উঠেছে যদি দেখা যায় সবই প্রায় তাই হবে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ এই যে আমি বলছিলাম যে একটি দেশের মধ্যে সাম্রাজ্যবাদী শক্তি চলে গেছে বলে মনে হলেও সাম্রাজ্যবাদী শক্তি সে থাকে কি করে? সে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্যই সে থাকে। ইংরেজি শিক্ষায় শিক্ষিত না হলে ছেলে মেয়ে চাকরি পাবে না, এই যে একটা চিন্তা আমাদের ঢুকিয়ে দেওয়া হলো, এবং এই চিন্তার জন্যেই একটা স্কুল তৈরি করা হলো, মানে এটা হচ্ছে কারখানা তৈরি হলো, ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ তৈরি হওয়ার কারখানা। তার ফল ফলছে কি? আমার বাংলা মাধ্যমের স্কুলগুলো নষ্ট হয়ে গেল, ছাত্র কমে যাচ্ছে, ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে গেছে, কিন্তু তার যে চিন্তাধারা সে যে চিন্তাধারায় সে এই দেশ শাসন করেছিল সেই একই চিন্তাধারা সে এখানে, এবং সে ইংরেজি বিষয়কে সে এখন প্যাকেজিংয়ে নিয়ে এসেছে। এতদিন ধরো, এতদিন শেখো, এই হচ্ছে তোমার সিডি, অমুক তমুক ইত্যাদি। তো এই জায়গা থেকে বেরোনোর উপায় কি? এটা একটা প্রশ্ন আমাদের আসতে পারে, অনেক জায়গায় এটা আমরা শুনি। তো এর একটা উত্তর আছে, সেটা হচ্ছে ভাষাকে শাসনের ভাষা করা। অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রদেশের শাসন ক্ষমতা যারা আছে তারা সমস্ত কাজকর্ম বাংলা ভাষায় করবে, আদালত বাংলা ভাষাতেই শুনানি হবে। কি হবে তাতে একটা জিনিস হবে যে এখানে যারা পরীক্ষা দেবে তারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে, বাংলা ভাষাটা সে জানে, বাংলা ভাষা তার মাতৃভাষা, সেই জায়গা থেকে সে তার চিন্তাভাবনাগুলোকে তার পরীক্ষার মাধ্যমে যা সেটা অন্য ভাষায় করতে হবে না বলে সে সরগর থাকবে, সহজ থাকবে। তো এই জায়গাটা যদি করা যায় তাহলে একটা বড় অংশ, কিন্তু তাহলে একটা বিষয় তৈরি হবে কি যে বাংলায় শুধু বাঙালিরা, তামিলে শুধু তামিলেরা। না, তা নয় তো, তা হবে কেন? আমরা যেহেতু এই দেশটা আজকে আমরা যে যুক্তরাষ্ট্র নয়, কিন্তু আমরা ইউনিয়ন অফ স্টেটস, কতগুলো রাজ্যের একটা সংঘ, সমষ্টি বা সংঘ। আমাদের যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো, যে সমস্যাগুলো সমাধান করার যে জায়গাগুলো, সেগুলো নেই। আমরা মনে করি কেন্দ্র আমাকে বঞ্চিত করছে। এই বঞ্চনা করার যে জায়গাটা আমি ফিল করি, আমার শাসক আমাকে ফিল করাতে উৎসাহিত করে, তথ্য দিয়েই উৎসাহিত করে। তাহলে আমি তামিলনাড়ুতে গিয়ে আমি একজন চাকরি প্রার্থী হব, এটা তো আরো কঠিন ব্যাপার হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি ওই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, আমার ধরে নিচ্ছি এটা আমার একটা দেশ, পশ্চিমবঙ্গ একটা দেশ, বাংলাদেশের মতো একটা দেশ।
তাহলে বাংলাদেশের মতো একটা দেশের মানুষ যদি মনে করে যে আমি এখান থেকে ইউরোপের কোনো দেশে যাব, হ্যাঁ, অথবা ভারতের অন্য একটা দেশে যাব, অন্য একটা স্টেটমেন্ট দেশ, হ্যাঁ, হ্যাঁ, সেখানে যাব, যে নিয়মে যে রাজনৈতিকভাবে যাওয়া যায় সেভাবে যাবে। হুম, আজকে এখান থেকে তামিলনাড়ুতে যারা জমিরুতে যাচ্ছে, হ্যাঁ, অন্ধ্রে জমিরুতে হ্যাঁ, যাচ্ছে, জমির কাজ করতে যাচ্ছে বিভিন্ন, ওই কি বলে ওকে, কনস্ট্রাকশনের কাজ করতে যাচ্ছে, হ্যাঁ, লেবার শ্রেণী, বিশ্বের বিভিন্ন দেশে তারা, বিভিন্ন দেশে যাচ্ছে। ইসরায়েলে যেমন একটি বাঙালি যাচ্ছে। ক্যাম্প তৈরি হয়ে গেল হ্যাঁ। রীতিমতো। তো সেরকম যাবে, যদি যাবে। কিন্তু আমি এখানে আমার যারা লেখাপড়ার সুযোগ পেতে পারে সবাইকে আমি সুযোগ দেওয়ার চেষ্টা করব, সবাইকে আমি এখানে এই জায়গাটা তৈরি করতে চাই। এই চাওয়ার যে জায়গাটা, আমি যেটা মানবিক রাজনীতির কথা হ্যাঁ, বলি, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে এই জায়গা থেকে, একদম, এই জায়গা থেকে আমি চাইছি আমার সব ছেলে মেয়ে ভালো থাকুক। হুম, এটা তো বাবার কাজ। একদম, একজন রাজা মানে, হুম, একজন রাজা মানে সে কিন্তু তার নাগরিকের পিতাসম, পিতৃসম, তাই তো? একদম, তাই যদি হয় তাহলে সমস্ত নাগরিককে সে সমান সুযোগ সুবিধার জায়গা দিয়ে যাবে। এবার সবাই সমান নয়, সবাই সব জায়গায় সুযোগ পাবে না, এটাও ঠিক। এটাও ঠিক, কিন্তু সে এটা মনে করবে হুম, যে আমি যেখানে এটাই আমার যোগ্যতা, আমি এটাই পারি। এটাই পারি। তার মনে হবে না যে আমি অযোগ্য বলে আমাকে এই কাজটা করতে হচ্ছে। এই হচ্ছে শিক্ষা, আমি এই শিক্ষাটা দিতে পারবো। হ্যাঁ, 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 একটা রাজ্য বা একটা রাষ্ট্র যদি মানবিক হয় তার জায়গাটা হবে এরকম। হুম, সেটা কিভাবে হবে, রাজনৈতিক বিষয় নিয়ে যারা ভাবনা চিন্তা করেন যে সেইভাবে হবে। হুম, ভাবতে হবে। এই যে তুমি শুরুতে, আমরা বোধহয় এখানে রেকর্ড হয়নি, আমরা বলছিলাম যে পলিটিক্স মানে আমার পরিবারেও পলিটিক্স আসে। একদম, এটাই হচ্ছে সব থেকে সুন্দর কথা। আমার পরিবারে পলিটিক্স আছে মানেই আমার আয় অল্প, আমাকে এমনভাবে নীতি রূপায়িত করতে হবে আমার সমস্ত পরিবারের সদস্যরা যাতে ভালো থাকতে পারেন। ভালো থাকার অর্থই হচ্ছে একেবারে খুব সহজ কথা, শিক্ষার সুযোগ, খাবারের সুযোগ, অন্ন বস্ত্র বাসস্থান আর চিকিৎসার সুযোগ তাদের জন্য আমরা ঠিকভাবে দিতে পারি। একদম, এটাই হচ্ছে আমার বাড়ির পলিটিক্স। তো এই পলিটিক্সটি তো আমি সমস্ত জায়গায় আমি দেশে তো করতেই পারি, দেশে করতে পারি। কিন্তু বাড়ির পলিটিক্সের ক্ষেত্রে যেমন একটা বিষয় থেকে যায়, আমার মনে হয় যে এই সময় আমরা রাজনৈতিক আলোচনার দিকে যাচ্ছি, বাড়ির পলিটিক্সের ক্ষেত্রে যে সুবিধা আর অসুবিধা, আজকে ধরুন আমাকে একটা লোন করতে হবে, বাড়ির পলিটিক্সের লোন যদি আপনি করেন আপনাকে শোধ দিতে হবে। কিন্তু সরকারি ক্ষেত্রে কি হচ্ছে, কেন হচ্ছে না? সরকারি ক্ষেত্রে একটি লোন তৈরি হচ্ছে, বিশ্বব্যাংক লোন দেওয়ার জন্য বসে আছে, বিভিন্ন জায়গা লোন দিচ্ছে, ফলে তারা কিন্তু এই ওভার খরচটা করছে, তাই তো নাকি? এবং সুখভোগ, এই জায়গাটা ঠিক, এই জায়গাটা আমি যখন আমি পরিবার বা আমার দেশের কথা বলছি, তখন আমাদের একটা জায়গায় যেতে হবে। সেই জায়গাটা হচ্ছে আমরা যখন কথা বলছি, এই কথাগুলো কিন্তু একদম ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার জায়গা থেকে কথা বলছি। মানে আমরা এর বাইরে বেরিয়ে যে কথা বলতে পারছি না। মানে আমাকে উন্নয়ন করতেই হবে। এবং আমরা আজ পর্যন্ত দেখেছি উন্নয়ন মানেই কোথাও না কোথাও ধ্বংস। আমি লোন নেব, আমি লোন নিয়ে শোধ করতে পারবো না, আমার ব্যবসা ফেল করবে, এটা আমাকে মেনে নিতে হবে। এটা ধনতান্ত্রিক ব্যবস্থাপনার এটাই হচ্ছে বিষয়। আমি যদি এই ব্যাপারটা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি, সেটা কি? সেটা হচ্ছে যে আমি লোন করব কেন, সেটার একটা বিষয়। আমি লোন শোধ করতে পারবো কিভাবে? আমি সার্ভিস তৈরি করব না গুডস তৈরি করব? তার মার্কেট কি হবে? আমার প্রতিযোগিতা কার সঙ্গে হবে?
আমি কি প্রতিযোগিতায় যাব না প্রতিযোগিতায় যাব না, এই মানে ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার বিপরীতে কিছু করা যায় কিনা। আমি সমাজতান্ত্রিক কথা বলছি না, কিন্তু আমি এই সমাজ মধ্যে থেকেই আমি এই কথাটা বলতে চাইছি, পারি কিনা। ধরো এই তোমার কথাই যদি আমি এখন বলি, তুমি একটি কাজ করছো, এই কাজটি তুমি ভালোবেসে করতে করতে এটাকেই তুমি প্রফেশন তৈরি করে নিয়েছো, তাই তো? একদম। হ্যাঁ, এবার এই প্রফেশনের সঙ্গে থাকতে থাকতে, তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তারা এই প্রফেশনের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দিয়েছে, তৈরি করা গেছে। তুমি যদি তাকে নারিশ করতে পারো তাহলে কোনো অসুবিধে নেই। না, হ্যাঁ, এই জায়গাটা তৈরি করা যায় কিনা, এটা কিন্তু ধনতন্ত্রের মধ্যেই হচ্ছে। এটা নির্ভর করছে, এটা যদি তুমি না করতে, তুমি যদি ভাবতে যে আমার ভাই বোধের আমি করবো, তাহলে ও আমার প্রতিযোগী হয়ে যাবে, তাহলে আমার এটা তাহলে এখানে সেটা নয় তো না। সেটা যদি প্রতিযোগী হয়ও, তাহলে প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা, এবং এই কাজের থেকে যে পরিষেবা উৎপন্ন হবে, তার থেকে যে পয়সা আসবে, তাকে যদি আমি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে নিতে পারি নিজেদের মধ্যে, তাহলে ওই ধনবান আর ধনহীন হওয়ার জায়গা থাকবে না। আমি কিন্তু এর মধ্যে থেকে কথা বলছি, আমি কিন্তু সমাজতন্ত্রের কথা একদম বলছি না। কেউ ভাবতে পারে যে আমি সমাজতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার কথা বলছি। এর মধ্যে এটা করা যায় কি না, এইটা পরীক্ষিত হয়নি, কিন্তু তুমি একটা পরীক্ষার মধ্যে আছো। কিন্তু এই যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলোই আমাদের ভাষার সঙ্গে আমি নিতে পারি একদম। আজকে যদি এই যে আজকে যেটা বললেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন, আমি যখন ইকুয়াল ডিস্ট্রিবিউশন না করব, তখন তো আমি এদেরকে ঠকানোর প্রচেষ্টা করব, একদম। তখন আমি আমাকে অনেক বেশি জটিল করে তুলব। আর সেই জটিলতা যদি ওরা বুঝতে না পারে, তাহলে কিন্তু ওরা আর কোনো রাগ নেই ওদের ভেতরে, তাই তো? তাহলে কি আমাদের এই যে ভাষা, সরকারি ভাষা তৈরি করা হয়েছে, বারবার আগেও আলোচনা হয়েছে, এটা যত না বুঝবে জনগণ, ততই শ্রদ্ধা বাড়বে, শাসন এবং শোষণে অনেক সহায়তা করবে। একদম। তো সংস্কৃত ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা, মানে যে ভাষায় মহাকাব্য, মহাগ্রন্থ, ধর্মগ্রন্থ রচিত হয়েছে, প্রতিটা ভাষাই তো একই। প্রতিটা ভাষা বলতে প্রতিটা ভাষা না বলে প্রতিটা ভাষা এক নয়, প্রতিটা ভাষাই তো মানে এই যে ধর্মগ্রন্থ, যে সব 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 গ্রন্থের ভাষা তৈরি হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে, অন্যকে শোষিত করার জন্যে। একদম। এবং এই ঔপনিবেশ মানে কি বলে উপনিবেশবাদ, যেটা এই ঔপনিবেশবাদটাকে এস্টাবলিশ করার জন্য ভাষা একটি বড় মাধ্যম। এবং সেই সঙ্গে ধর্ম বা অর্থ, মানে ধর্মের থেকেও বড় জায়গা হচ্ছে, ইস্যু হচ্ছে ভাষা, তাই তো? এটা কি বলা যেতে পারে? ধর্ম না, আমি বলছি যে এই যে মানে সাম্রাজ্যবাদী চিন্তা, সাম্রাজ্যবাদকে আমরা এটা একটা শব্দ, এর আলাদা কোনো শব্দ আমি তৈরি করতে পারিনি। সাম্রাজ্যবাদ মানেই হচ্ছে যে আমার আছে তা শক্তি, মানে শক্তি, অর্থবিত্ত সবই আছে, সেই অর্থবিত্ত শক্তি আমি অন্য দুর্বল একটি জায়গায় আমি নিয়ে যাব, তার জন্যে সবকিছুর প্রয়োগ করব, মানে এস্টাবলিশড করব। হ্যাঁ, আমি এনি হাউ এনি কস্ট এস্টাবলিশড করব। এইটা তো সব জায়গাতেই চলছে। এইটা সব জায়গাতে চলছে, মানে আমি অনেক বেশি লাভ করতে চাই, সবাই চাইছে অনেক বেশি লাভ করতে। রবীন্দ্রনাথ কে থেকে বেরোতে পেরেছিলেন? রবীন্দ্রনাথ এর থেকে বেরোতে পেরেছিলেন কিনা
আমি অত আমার ওইখানে একটু যাব, ভানু সিংহের পদাবলী। আমি বলছি, আমি একটুখানি বলে নিই, তারপরে তুমি আমাকে বলো। রবীন্দ্রনাথের জমিদারি ব্যবস্থায় কি ছিল কি না ছিল এ বিষয়ে আমার পড়াশুনো নেই, এক। দুই হচ্ছে, রবীন্দ্র সাহিত্য আমি যতটা পড়েছি তাতে আমার যেটা মনে হয়েছে, তিনি পরাধীন ভারতবর্ষে জন্মেছিলেন। পরাধীন ভারতবর্ষের সংস্কৃতি মধ্যে যে সংঘর্ষ, ব্রাহ্ম ধর্ম, হিন্দু ধর্ম, ইংরেজদের সঙ্গে যার সাংস্কৃতিক সংঘর্ষ, তাতে করে উনি এক ধরনের বিদ্রোহী মনের মানুষ হয়ে উঠেছিলেন, যেটার প্রথম প্রকাশ আমরা রাজনৈতিকভাবে প্রথম প্রকাশ আমরা দেখি বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, বাংলার মাঠে। না, উনি রাস্তায় নেমে এসেছিলেন, তো কবিতা তো লিখেছেন সে আলাদা, রাস্তায় নেমে এসেছিলেন। এরপরে আমরা এর একই সঙ্গে দেখি যে উনি ইংরেজদের খুব গুণগান করতেন। ইংরেজদের গুণগান করতেন তাদের ওই সংস্কৃতি সাহিত্যের জায়গা থেকে, কিন্তু শোষণের জায়গা যে এত মারাত্মক সেটা উনি যখন বুঝতে পারলেন, তা নিয়ে কিন্তু সভ্যতার সংকট যখন লেখেন, সেখানে খুব পরিষ্কার করে দিলেন যে এই দ্বিমুখী চরিত্র, এই দ্বিমুখী চরিত্রটাকে উনি যখন বুঝতে পেরেছিলেন, আমার ধারণা উনি নিজে দ্বিমুখী চরিত্রের মানুষ হবেন না, কখনোই নয়। ফলে এই যে অনেক বেশি লাভ করা তিনি একটা প্রতিষ্ঠানের জায়গা তৈরি করেছেন, এটা ঠিক, কিন্তু সেই প্রতিষ্ঠান যে আজকে কি হয়েছে সেটা অন্য ব্যাপার, আমি সেটাকে যাব না, কিন্তু তার যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল সেটা কিন্তু সেই সময়ে একটা দেশীয় প্রতিষ্ঠান হিসাবে তৈরি হয়েছিল। না, আমি ওখানে না, তিনি একটি ভাষা তৈরি করলেন যেখানে ভানু সিংহের পদাবলী লেখা হলো, ঠিক আছে। এই যে ভাষাটায় উনি ভানু সিংহের পদাবলী লিখলেন, আমরা কি এটা বলতে পারি যে ভাষা যত না বুঝবে ততই তার গুরুত্ব বাড়বে? তার জন্যই কি উনি ভানু সিংহের পদাবলী লিখলেন? না, বাঙালি কবি, বাংলার কবি। না, ভানু সিংহের পদাবলীতে আমার ঠিক এখন আমি কিছুটা মৈথিলি টাইপ, মৈথিলি ভাষাকে বলছি সঙ্গে নিয়ে উনি এগোলেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তা না, ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ভাষা থেকে, ব্রজবুলি ভাষা, মূলত ব্রজবুলি ভাষা, ওই জায়গা থেকে তিনি এগুলো, কবি লেখকদের একটা ব্যাপার আছে যে তিনি নতুন করে ভাষা তৈরি করেন। আচ্ছা, উনি সেইভাবেই না, এই ভাষা কিন্তু ওই ভাষা নয়, ওই ভাষা কিন্তু উনি যে ভাষাটা তৈরি করেছিলেন সেই ভাষায় কিন্তু কেউ পরে লেখেননি না। রবীন্দ্র ভাষা যেটা তৈরি করেছিলেন, ব্রজবুলি ভাষা, সেটা আমি শুধু ব্রজবুলি না, পরবর্তীকালে আর যে সেই ভাষা কিন্তু কেউ গ্রহণ করেনি, মানে ওই ভাষায় সাহিত্য রচনা হয়নি, এবং ওই ভাষা দিয়ে কিন্তু তিনি তার জমিদারি পরিচালনা করেননি আমার মনে হয়, তো আমি জানি না ততটা। তো একজন লেখক তিনি যদি ক্ষমতায় যান তাহলে কি হতে পারে তার উদাহরণ খুব কম, কিন্তু একটা উদাহরণ আমি খুব সম্প্রতি জেনেছি আর কি। তিনি জালালউদ্দিন রুমি, কবি জালালউদ্দিন রুমি, তিনি তুরস্কে তাকে ধর্মীয় নেতা বলা হয়, তুরস্কে আরও কয়েকটা এতে তাকে ধর্মীয় নেতা বলা হয়, অথচ তিনি কবি। ধর্মীয় নেতা কেন বলা হয় না, তিনি কোরআনের আধ্যাত্মিক যে দর্শন আছে সেই দর্শনকে তিনি তার লেখার মধ্যে রেখে নিয়ে তিনি নতুন ভাষা তৈরি করেছেন। এই যে নতুন ভাষা তৈরি করলেন, এই ভাষাতে এই যে আজকে আমরা যাদের বাউল বলি, এই বাউল সম্প্রদায় কিন্তু ওই রুমির অনুগামী যারা, মানে রুমি একটা সুফি সম্প্রদায়ের একজন প্রতিনিধিত্ব করছেন তিনি, তার থেকে আমাদের এখানে বাউল সম্প্রদায় তৈরি হয়েছে ইয়েতে। তো এদের ভাষাও আলাদা হয়ে গেছে। বাউলের ভাষা ওই যে
ওই যে আরে বাউলের গান একটা বলো না, মনে পড়ে না, যে কথাগুলোর মানে এমন মানে সব শব্দ আমি জানি, সব শব্দ আমি জানি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে, যেটাকে আমরা বলছি ভাববাদ। হ্যাঁ, ভাববাদ যেটা, হ্যাঁ, এই যে কথাগুলো আমরা জানি, কিন্তু ওই বিষয়টা কি, বিষয়টা কিন্তু আমরা সবাই ছুলে ছেলে মরে, যে যেমন ইয়ের গান আছে, গোপাল দাস গেয়েছিলেন গানটা। ফলে এই যে ভাষা তৈরি, এইগুলো ভাষা, এইভাবে ভাষা তৈরি হচ্ছে, এটা কিন্তু শাসনের ভাষা নয়, না, এটা হচ্ছে মানুষ হওয়ার ভাষা, মানবিক ভাষা, কাউকে ভাবের ভাষা, ভাবের ভাষা। সে বলতে পারো ভাবের ভাষা, কিন্তু আমার এই ভাষা দিয়ে আমি কাউকে হত্যা করব না, আমি কারোর কাছ থেকে কিছু কেড়ে নেব না। এটা তো ভাবের থেকে উৎপন্ন ভাষাটা। হ্যাঁ, তাই তো। লালন তার ভাববাদী বিশ্বাসী ছিলেন, তিনি তার ভাবের থেকে উৎপন্ন করলেন এই কথাগুলি। মাকে ছুলে ছেলে মরে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। তো এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো যে ভাষা আর শাসকের ভাষা কিন্তু এক নয়, আলাদা। হ্যাঁ, তাহলে কি আমরা সর্বোপরি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মাতৃভাষা যে ভাষা, প্রাণের ভাষা, শাসকের ভাষা সে শুধুই শাসকের ভাষা। সে যদি মানবিক হয় তাহলে সে তার ভাষা পিতৃত্বের ভাষা হতে পারে। মানে যেহেতু রাজার সন্তান সব প্রজারা, এই একটা ধারণা আছে, এই ধারণা কিন্তু আদি থেকে বলা হয়েছে। সেই ধারণাটা কিন্তু আমরা আর লালন করি না এবং পালনও করি না। পালন তো নয়, লালন করি না, তার মানে পালন অনেকদিন আগেই নষ্ট হয়েছে। হ্যাঁ, এটা বলতেই পারি। এই যে আমরা সাধারণ মানুষ যারা, আমরা ধরুন, যেটা আমাদের বাঙালিদের একটা খুব বিষয়, বাংলা ভাষা নিয়ে আলোচনা হচ্ছে, ধরুন একটা উত্তর ভারতের একটি লোক এসছে, আমরা তার সঙ্গে বলে ভাইয়াজি কোই প্রবলেম হ্যাঁ, কিন্তু সে কিন্তু তার ভাষাকে মোটে ছাড়েনি, সে কিন্তু হিন্দিতেই কথা বলবে, সে বাংলা বলার এতটুকু চেষ্টা করে না। আমরা যদি কখনো ইউপি বলুন, এমপি বলুন, ছত্তিশগড় বলুন বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাই, তারা কিন্তু আমাদের ভাষা বোঝেন কি জানি না, তবে তারা কিন্তু আমাদের মতন অনুকরণ করতে চান না। তাহলে কি আমরা বাঙালিরা আমাদের ভাষাটাকে অনেক হালকা করে ফেলেছি বা ফেলছি? এটাতে তো দুটো ভাবনা দেওয়া যায়। এক হচ্ছে, যে মানুষটা দূর থেকে এসেছেন তাকে, সে আমার ভাষা বোঝে না। আমার মধ্যে এই অহংবোধ নেই যে আমি তার সঙ্গে কথা বলবো না, অথবা আমার ভাষাতেই কথা বলবো, এই অহংবোধ নেই। অর্থাৎ বাঙালি হিসাবে আমি অনেকটাই অহংকার শূন্য, বাঙালি জাতি হিসাবে আমি অনেকটাই অতিথি দেব ভব। না, সেটা তো শুধু আমাদের বাংলা না, সেটা তো আমাদের সমস্ত ভারতীয় কৃষ্টির মধ্যে ব্যাপারটা রয়েছে। কিন্তু আমাদের বাঙালিদের অনেকটাই সে আমার অতিথি, সে আমার অতিথি, অসুবিধে নেই তাতে। সেই জন্যে সেই অতিথি হিসাবেই তার সঙ্গে আমি, তোমার ভাষা তো একটু একটু জানি, তাই সেভাবেই আমি তোমার সঙ্গে কথা বলছি, এইটা সে বলে তার সঙ্গে আন্তরিক হতে চায়। এটা একটা দিক, এতে ভাষার কোনো ক্ষতি সাধন হচ্ছে না, হয় বলে আমার মনে হয় না। আর একটা বিষয় আছে যে সাম্প্রতিক সময়ে ইংরেজি এবং হিন্দি, ইংরেজি না জানলেও চলে, কিন্তু অন্য জায়গায় গিয়ে, অন্য প্রভিন্সে গিয়ে আমাকে হিন্দি না হলে আমি চলতে পারি না। ফলে আমার হিন্দি প্র্যাকটিস করার জায়গা নেই বলে আমি ওই মানুষটিকে আমার একটা প্র্যাকটিক্যাল ক্লাসের ম্যাটার বলে মনে করছি। সুন্দর একটা স্কুল, একটা ক্লাস হয়ে গেল, এই দুটো দিক দিয়ে ব্যাপারটা ভাবা যায়। এটা নিয়ে কোনো বিষয় নাই। আমি বাংলা ভাষা নষ্ট হবে এইরকম জায়গা আমার আছে বলে মনে হয় না।
যদি না ভারতবর্ষের রাজনীতি ওই হিন্দুত্ববাদী রাজনীতি হয়ে যায়, ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ অমুক তমুক যদি হয়ে যায়, এবং আমাকে যদি জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হয়, মানে হিন্দিকে রাষ্ট্রভাষা তৈরি করার যদি ওই প্রচেষ্টা, মানে পূর্ব প্রচেষ্টাকে যদি নিয়ে আসা হয়, তাহলে একটা সম্ভাবনা থাকবে। কিন্তু আমাদের যেহেতু বাংলা ভাষার লড়াই করার ইতিহাস কিন্তু অনেক সমৃদ্ধ, দুর্ধর্ষ, আমরা লড়াই তো অবশ্যই করব। হিন্দু রাষ্ট্র হলে তো চাইবে সংস্কৃত করতে, না সংস্কৃত করবো, সংস্কৃত তো মুখের ভাষা নয়। হ্যাঁ, সংস্কৃতি কখনোই সেই অর্থে মুখের ভাষা ছিল না। হ্যাঁ, মুখের ভাষা ছিল না, শুধু লেখ্য ভাষা, শুধু লেখ্য ভাষা। সংস্কৃত কখনোই ছিল না। আচ্ছা আচ্ছা, তাহলে তখন আমাদের সংস্কৃত না, হিন্দি, ওরা হিন্দিকেই করতে চাইছে। আচ্ছা আচ্ছা, মানে এর আগে তাহলে আমাদের, যদি আমরা যখন বাংলায় বিদ্যাসাগর মহাশয় তার বর্ণ পরিচয় করার আগে আমরা যেটা বলতাম সেটা লোকায়ত ভাষা। তার কোনো সেই অর্থে বর্ণ, মানে আমাদের এই বাংলা ভাষাতেই আমাদের কোনো বর্ণ ছিল না। মানে আমরা যারা লেখাপড়া শিখতাম তাদের তো ওই দেবনাগরী ভাষা শিখতে হতো। তুমি কথা বলবে তুমি যে বাংলায় কথা বলো সেই বাংলায়, কিন্তু তুমি লিখতে শিখছো দেবনাগরী ভাষায়, তোমার লেখাপড়াটা হচ্ছে দেবনাগরী ভাষায় তোমাকে শিখতে হবে, মানে সংস্কৃত, দেবনগরের ভাষা, দেবতাদের ভাষায়। তো ব্যাপারটা এরকম ছিল। ফলে সেইটা বিদ্যাসাগর ভাঙলেন। আমাদের এই অনুষঙ্গেই আমার একটু বলতে ইচ্ছে করে, আমাদের ভাষা দিবস, আমাদের বাংলার এপার ওপার কোনো বাংলারই তো ভাষা দিবস নেই। মাতৃভাষা দিবস আছে, আমাদের ভাষা দিবস নেই। বিদ্যাসাগরের জন্মদিন আমাদের ভাষা দিবস হওয়া উচিত। আমাদের ভাষাটাই তো আমাদের মাতৃভাষা নাকি? ভাষা দিবস মাতৃভাষা দিবস তো একটা জিনিস গেল। মাতৃভাষা, আমাদের মাতৃভাষা বাংলা, ওইটা অনুসারে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মধ্যে আমাদের মাতৃভাষা দিবস পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বাংলা ভাষা দিবস, বাংলা আমাদের তো কোনো নেই। যেমন 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 তামিলে আছে, তামিলের ভাষা দিবস আছে, কোনো এক কবির জন্ম নিয়ে। উর্দুতে আছে, পাকিস্তানেও আছে এটা, উর্দু কোনো এক কবির হিসাবে ওদের। তো এরকম হওয়া উচিত আর কি। যেমন দার্জিলিং এ ভানু প্রতাপ, তার ইসে একটা দিন আছে। তো এরকম ভাষা দিবস আমাদের এটা পালন করা উচিত। তাহলে আমরা এখন শেষ লগ্নে এসে একটা জিনিস অনুভব করছি, মাতৃভাষা দিবস যেখানে ছিল সেখানেই থাকছে। মাতৃভাষা দিবস বাংলা যেখানে থাকছে, মাতৃভাষা সমস্ত মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পৃথিবীর সব ভাষার অধিকার যেমন ছিল তেমনই থাকবে, যতক্ষণ না সেই ভাষার একটি মানুষ আর থাকছেন না, ততক্ষণ ভাষা থাকছে। তাহলে আমরা কিন্তু দর্শকদের কাছে একটা জিনিস বলতেই পারি, চিন্তার কিছু নেই। বাংলাদেশ কি হবে কি না হবে, বাংলাদেশ না থাকলে যে ভাষা দিবস থাকবে না বা বাংলা ভাষার প্রভূত ক্ষতি হবে তা ঠিক নয়। একটি মানুষ যখন শেষ পর্যন্ত তার অন্তরাত্মা দিয়ে বাংলা বলবেন, ভাষা বলবেন, ততদিন আমাদের বাংলা ভাষা কিন্তু থাকবে। এটাই আমার মনে হয় আজকের এত আলোচনার নির্যাস এখানেই। কি বলেন? হ্যাঁ, এটা আমি তো এরকমই বলতে চেয়েছি এতক্ষণ আলোচনায়। কনক্লুশন যদি এটা হয় খুব ভালো, আমারও খুব ভালো লাগবে। আচ্ছা, এবার আমরা তাহলে কিন্তু শেষ লগ্নের দিকে এগিয়ে গেছি।
আমাদের সঙ্গে এতক্ষণ সুরঞ্জন দা ছিলেন, গুণী মানুষ। দাদা, আজ আমরা তাহলে এই পর্যন্ত শেষ করি। আগামীতে আবারও কখনো দেখা হবে এবং অবশ্যই কিন্তু পরবর্তীকালে আরও কোনো এরকম জটিল বিষয় নিয়ে আপনাকে কিন্তু আসতে হবে। ধন্যবাদ। নমস্কার, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।